ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। অবিভক্ত ভারতের সময় থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের আন্দোলন, প্রতিটি রাজনৈতিক অধ্যায়ে ডাকসু নেতৃত্ব দিয়েছে। এখান থেকে জন্ম নিয়েছে অসংখ্য জাতীয় নেতা, যারা পরবর্তীতে মন্ত্রী, সংসদ সদস্য এবং রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বে ওঠেন। যদিও এদের অনেকেরই অবস্থা এখন খুবই করুণ। কেউ জেল হাজতে, কেউ আবার বিভিন্ন অপকর্ম করে আজ দেশ ছাড়া। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব ডাকসুর সাবেক আলোচিত ভিপিদের বর্তমান অবস্থা নিয়ে। চলুন একে একে দেখে নেওয়া যাক বর্তমান কোথায় কেমন আছে ডাকসুর সাবেক ভিপিরা। নাম্বার 1, রাশেদ খান মেনন। 1963 থেকে 1964 সালে ডাকসুর ভিপি ছিলেন রাশেদ খান মেনন। তিনি বামপন্থী ছাত্র আন্দোলনের বিখ্যাত নেতা। স্বাধীনতার পর তিনি ওয়ার্কার্স পার্টির সভাপতি হন এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক সময়ে নানা মামলায় তিনি কারাগারে আছেন। হাসিনার আমলে তিনি ফ্যাসিস্টের অন্যতম দোসরে পরিণত হন। আওয়ামী সরকারের আমলে 14 দলীয় জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ক্ষমতার অপব্যবহার করে 20 থেকে 25,000 কোটি টাকা সম্পদের পাহাড় গড়েছেন। দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা অনুসন্ধানে অভিযোগের বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে। গত 22 আগস্ট গুলশানে বাসা থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করে পুলিশ। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। কয়েক দফা রিমান্ড শেষে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। অভিযোগ উঠেছে ছাত্রছাত্রী ভর্তি বাণিজ্য, মাদক ব্যবসা, স্বর্ণ চোরাচালান, ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা, নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, বিমান ক্রয় দুর্নীতি ও অবৈধভাবে বরাদ্দ নিয়ে দেশে এবং বিদেশে ওই সম্পদ গড়েছেন। অবৈধ সম্পদের মধ্যে রয়েছে রাশেদ খান মেননের নামে লন্ডনে 25টি বাড়ি, কানাডায় স্ত্রীর নামে 5টি বাড়ি ও আমেরিকায় 2টি বাড়ি সহ বিভিন্ন কোম্পানির শেয়ার। অন্যদিকে ঢাকার গুলশানে 4টি ফ্ল্যাট ও বনানীতে 2টি ফ্ল্যাট সহ ঢাকা ও ঢাকার বাহিরে 1000 বিঘা জমির মালিকানা রয়েছে বলে অভিযোগ রয়েছে। নাম্বার 2, আসম আব্দুর রব। 1970 থেকে 1971 সালে ডাকসুর ভিপি ছিলেন ছাত্রলীগের আরেক তুখোড় ছাত্রনেতা আসম আব্দুর রব। তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে মানচিত্র খচিত পতাকা উত্তোলনে নেতৃত্ব দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় শেখ মুজিবুর রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দেন আসম আব্দুর রব এবং শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু ও জাতির জনক নামে ভূষিত করেন। বর্তমানে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি। তিনিও ফ্যাসিস্টের অন্যতম দোসর। আব্দুর রব সম্প্রতি বলেছেন, আমি জয় বাংলা বাহিনীর প্রধান ছিলাম, আমার সাথে আরও অনেকে ছিল। জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। নাম্বার 3, তোফায়েল আহমেদ। 1968 থেকে 1969 সাল পর্যন্ত ডাকসুর ভিপি ছিলেন তোফায়েল। ডাকসুর সমস্ত ভিপিদের মধ্যে অন্যতম আলোচিত এবং সমালোচিত ছিলেন তোফায়েল। শুধুমাত্র ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে থাকায় ছাত্রনেতা আব্দুল মালিককে হত্যা করেন তোফায়েল। নাস্তিক তোফায়েল আওয়ামী লীগের মদতে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়ে ওঠেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোফায়েলের ছবি ভাইরাল হয়। স্বৈরাচারী মুজিবের সবচেয়ে কাছের মানুষ ছিলেন তিনি। মুজিবকে বঙ্গবন্ধু উপাধিটাও তার দেওয়া। একসময় কত ক্ষমতা ছিল তোফায়েলের। আঙ্গুলের ইশারায় সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়েছেন। কত নির্দোষ ব্যক্তিদের জেল খাটিয়েছেন। গায়ের জোরে ইসলাম ধর্মকেও অবমাননা করেছেন। কিন্তু আজ সেই তোফায়েলের ছবির দিকে তাকালে মনে হয় কোনো একটি জীবন্ত কঙ্কাল। চেহারা হয়ে গেছে অনেকটা ফেরাউনের লাশের মতো। দেখলে বোঝা যায় আল্লাহর কোনো এক গজবে দুনিয়াতেই পাপের শাস্তি পাচ্ছেন তিনি। এই খুনি তোফায়েল অনেকের গুরু, অনেকের আদর্শ, অনেকের বাহুবল ছিলেন। আজ তিনি নিজেই জীর্ণ শীর্ণ, বলহীন, হতভম্ব। শুধু সময়ের অপেক্ষা মাত্র। মহাজাগতিক সময়ের কাছে এই পৃথিবীর সময় মহাসাগরের জলরাশির তুলনায় একটা সূর্যের আগায় জমে থাকা জলের থেকেও নগণ্য। অথচ এই অতি ক্ষুদ্র সময়ে নিজের ক্ষমতা জাহির করার জন্য কত কিছুই না করে চলেছি। কতজনের হক নষ্ট করেছি, কতজনের গোটা জীবনটাই নষ্ট করে দিয়েছি। আজ পড়ন্ত বিকেলে হয়তো একে একে সবকিছু মনে পড়বে, কিন্তু কিছুই করার থাকবে না। তখন সামনে থাকবে শুধু তোফায়েলের মতো অসীম একাকিত্ব আর সীমাহীন অন্ধকার। সবাইকে একবার হলেও তা ভাবা দরকার। নাম্বার 4, জাহিদুল ইসলাম সেলিম। স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকসু ভিপি 1972 সালে নির্বাচিত হন মুজাহিদুল ইসলাম সেলিম। ছাত্র ইউনিয়নের প্রভাবশালী এই নেতা পরবর্তীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমান তিনি রাজনীতিতে সক্রিয়, এখন দেশে আছেন। নাম্বার 5, মাহমুদুর রহমান মান্না। মাহমুদুর রহমান মান্না 1979, 1980 টানা 2বার ডাকসুর ভিপি নির্বাচিত হন।
ডাকসু সহ 2 বিশ্ববিদ্যালয়ের ভিপি ও জিএস ছিলেন তিনি। 80 দশকে তিনি ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। বর্তমানে তিনি নাগরিক ঐক্যের সভাপতি এবং দেশের বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক অধিকার আন্দোলনে সক্রিয়। 2012 সালে তিনি প্রতিষ্ঠা করেন নাগরিক ঐক্য। প্রথমে এটি নাগরিক আন্দোলন হিসেবে শুরু হলেও পরে রাজনৈতিক দলে রূপ নেয়। বর্তমানে তিনি এ দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আওয়ামী লীগ ও বিএনপির বাহিরে বিকল্প রাজনৈতিক ধারার কণ্ঠ হয়ে উঠেছেন। ছাত্রজীবনে চাকসু ও ডাকসুর ইতিহাস গড়া মাহমুদুর রহমান মান্না আজও রাজনীতিতে সক্রিয়। গণতন্ত্র, সুশাসন ও নাগরিক অধিকারের প্রশ্নে তিনি সরব কণ্ঠস্বর। তার পথ চলা বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত, যেখানে ছাত্র নেতা থেকে জাতীয় নেতায় পরিণত হওয়ার পাশাপাশি বিরল ইতিহাসও রচিত হয়েছে। নাম্বার 6, আখতারুজ্জামান চৌধুরী বাবু। 1982 সালে ডাকসু নির্বাচনে ভেবেছিলেন আখতারুজ্জামান। বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত এ নেতা জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা না রাখলেও 80 দশকের ছাত্র আন্দোলনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। অস্ত্রের জোরে ব্যাংক দখলের পথ দেখিয়েছিলেন আখতারুজ্জামান চৌধুরী বাবু। পরে রাষ্ট্রীয় মদদে কৌশল বদল করে ব্যাংক দখল করেছিলেন এস আলম ও তার সঙ্গীরা। রাজনৈতিক সিদ্ধান্তে ব্যাংক দখলের ফলে পুরো ব্যাংক খাতে অস্থিরতা তৈরি হয়েছে। বর্তমান পালিয়ে বেড়াচ্ছেন এই নেতা। জানা গেছে তিনি ভারতে আছেন। নাম্বার 7, মোহাম্মদ মনসুর আহমেদ। 1989 থেকে 1990 মেয়াদে ডাকসুর ভিপি ছিলেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। তিনি স্বৈরশাসন বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা। পরে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্য ফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন। নাম্বার 8, আমানুল্লাহ আমান। 1990 থেকে 1991 সালে ভিপি নির্বাচিত হন আমানুল্লাহ আমান। তিনি পরবর্তীতে বিএনপির উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1991 সালে নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে আমান প্রথমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। 2001-এ পুনরায় তার দল সরকার গঠন করার পর তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়, যা তিনি 28 অক্টোবর 2006 সাল পর্যন্ত পালন করেন। নাম্বার 9, নুরুল হক নূর। সর্বশেষ 2019 সালে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে ডাকসুর ভিপি নির্বাচিত হন নুরুল হক নূর। আওয়ামী লীগের বিরুদ্ধে থাকার কারণে বহুবার তিনি মার খেয়েছেন। কোটা সংস্কার আন্দোলনের সময় তার উত্থান ঘটে এবং পরবর্তীতে তিনি গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করে দলটির সভাপতি হন। ফ্যাসিস্টের পতনে তার উল্লেখযোগ্য অবদান থাকলেও বিভিন্ন সময় তিনি বিতর্কিত কর্মকাণ্ড করার কারণে সমালোচিত হয়েছেন। মোসাদের এজেন্টের সাথে সাক্ষাতের বিতর্ক থেকে দল বিভক্তির পেছনেও তার দায় ছিল। কিছুদিন আগে আওয়ামী লীগের দালাল ট্যাগ পাওয়া কিছু পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যের হাতে মার খেয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ডাকসুরের শতবর্ষী ইতিহাস প্রমাণ করে ক্যাম্পাস রাজনীতি শুধু শিক্ষাঙ্গনের জন্য নয়, বরং দেশের রাজনৈতিক ভবিষ্যতেরও এক পরীক্ষাগার। ডাকসুর ভিপি পদে ওঠা মানেই ভবিষ্যতের জাতীয় নেতা হওয়ার সম্ভাবনা। দীর্ঘ বিরতি, অনিয়মিত নির্বাচন এবং বিতর্কিত সর্বশেষ নির্বাচন সব মিলে ডাকসুর গণতান্ত্রিক ধারা আজ প্রশ্নের মুখে। তাই এই নির্বাচনে নির্বাচিতদের হাত ধরে নতুন প্রজন্মের নেতৃত্বের অধ্যায় শুরু করবে, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। সব মিলে ডাকসুতে আওয়ামী লীগের দাপট থাকলেও আওয়ামী নেতারাই সবচেয়ে বিতর্কিত ছিলেন। সুপ্রিয় দর্শক, নতুন ডাকসুর ভিপি কি পারবেন ভবিষ্যতের বড় নেতা হতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার সম্ভাবনার কথা। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।